নাঙ্গলকোটে শিক্ষার মানোন্নয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ করণীয় শীর্ষক মতবিনিময় সভা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় সভাপতি আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন। অনুষ্ঠান শুরুতে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষকবৃন্দ। ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ফরিদুল্লাহ, সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদার, ইসলামপুর উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য শাহাদাত হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদুল্লাহ, সমাজসেবক আহসানুল্লাহ, মোশারফ হোসেন রুবেল, বাবুল মিয়াজি, আব্দুল মালিক রিপন, সিরাজুল ইসলাম তালুকদার, শিক্ষার্থী অভিভাবক মোহাম্মদ মুরাদ, সাবেক মেম্বার মোহাম্মদ সুলাইমান, সমাজসেবক আমজাদ হোসেন, বিদ্যালয় সিনিয়র শিক্ষক বিলাল হোসেন। এছাড়াও মতবিনিময় সভায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকে আমি বলবো যে আসলে আমাদের এলাকার মানুষের, অভিভাবকদের অনেকটা উদাসীনতার কারণে বিদ্যালয়টা অনেকটা পিছিয়ে পড়েছে। আপনারা জানেন যে গত বছর আমাদের ফলাফল খুব খারাপ অবস্থা হয়েছে। আমি বিগত 6 বছরের একটা ফলাফলের চিত্র আপনাদেরকে জানাচ্ছি যে 2021 সালে আমাদের ফলাফল ছিল 84.91%, 22 সালে ছিল 100%, 23 সালে ছিল 88.46%, 24 সালে ছিল 87.44%, 25 সালে একবারে জিরো পর্যায়ে, এবং 26 সালে আমরা আজকে যে রেজাল্টটা গত জুনে হয়েছে সেটা হচ্ছে 65%। আজকে যখন আমাদের 25 সালে ফলাফল বিপর্যয় হয়েছে, আসলে অনেকের মনে কষ্ট আছে, দাগ কেটেছে যে তাদের সংগ্রামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজকে খারাপ অবস্থা। তো পাশাপাশি আমরা নিজেরও অনুতপ্ত সৃষ্টি হয়েছে, আমরা নিজেদেরকে দাঁড়িয়ে রাখতে পারি না, যার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবারে একটা রেজাল্ট ভালো করার জন্য। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের ফলাফল বিবেচনার পরে আমরা ভালো একটা ফলাফল করার জন্য আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে হোম ভিজিট করছি। আমাদের সভাপতি সাহেবের নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষককে, বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট যারা আছে তাদেরকে আলাদা আলাদা করে পাঠদানের ব্যবস্থা করেছি। আপনারা জানেন এখন আমাদের যারা শিক্ষার্থী অভিভাবক আছেন, আপনারা অবগত আছেন, ক্লাস 6 এবং 9, 10 এর ক্লাস আমরা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করেছি। 9:30 থেকে আমাদের ক্লাস শুরু হয়, এদেরকে আলাদা একটা কেয়ারটেকার মাধ্যমে আমরা এখন পাঠদান দিয়ে থাকি। আমরা পাশাপাশি হোম ভিজিট করতেছি বিভিন্ন গাইডলাইনের সাথে, যখন স্টুডেন্ট আসে না তাদেরকে সাথে সাথে আমরা ফোন দিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শুধু এতটুকু শেয়ার করতে চাই যে শিক্ষার মান উন্নয়নে আমাদের পাশাপাশি আপনাদের যে ভূমিকা, আপনারা জানেন যে শিক্ষার্থীরা 6 ঘন্টা আমাদের মধ্যে থাকে, বাকি 18 ঘন্টা আপনাদের কাছে থাকে। তো শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই 3টে শ্রেণীর শিক্ষক যদি একই জায়গায় আমরা আসতে না পারি, কখনো শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব না। কিন্তু রেজাল্ট খারাপ হলে আপনারা অভিযোগ দেন, কিন্তু আপনারাও যাতে শিখে অভিভাবক আছেন তারা কি আপনাদের সন্তানের খবর স্কুলে আসি কখন নিয়েছেন? আপনার ছেলে কি স্কুলে আসে না আসে না, পড়া কি দেয় কি দেয় না, পড়া কি পারে কি পারে না, অথবা তার কোনো সমস্যা আছে কিনা, কোনো অভিভাবক আসি কখনো জিজ্ঞেস করেন না। আমরা যখন অভিভাবক সমাজ দিই, যখন 50 জনকে ডাকলে 5 জনও আসে না, কিন্তু যখন ফলাফল খারাপ হয় তখন কিন্তু অভিযোগের কোনো শেষ থাকে না, তখন কথা আলোচনার শেষ থাকে না। আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত অন্তত বিদ্যালয়ের খবর নেবেন এবং আজকে আপনারা পরামর্শ দিবেন যে আমরা শিক্ষার মান উন্নয়ন কি করতে পারি। পাশাপাশি এই স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। আপনারা প্রত্যেকটা গ্রামে আজকে যারা আছেন, তারা গ্রাম পর্যায়ে একটা অভিভাবক পর্যায়ে আছেন, তারা যদি ভূমিকা রাখেন তাহলে আমরা আগামী দিনে আমাদের শিক্ষার্থী বাড়াতে সক্ষম হবো। পাশাপাশি আমাদের কিছু সমস্যা আছে, সমস্যাগুলো আজকে অভিভাবকদের সামনে বলতে হয়। যে ধরেন
আমাদের অবকাঠামো অবস্থা দেখতে পাচ্ছেন। আপনার সেই সন্তানকে যে স্কুলে পাঠাবেন, কিন্তু এই যে অবস্থা, অনেকেও চিন্তা করে যে এই অবস্থা কিভাবে পড়বে। এই বিষয়গুলো আপনারা আজকে যারা বিভিন্ন পদে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা বিষয়টা বিবেচনা নেওয়া দরকার। আর পাশাপাশি স্কুলে ধরেন জমি জমা কিছু সমস্যা আছে, কিছু জমি শর্ট আছে, এগুলো পূরণ করতে হবে। তা আমরা আজকে আপনাদেরকে আহ্বান করবো, যদি কেউ এককালীন অথবা আজীবন দাতা হতে চান, এখানে সুযোগ আছে, আপনারা এককালীন বা আজীবন দাতা হতে পারেন। স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য স্বাভাবিকভাবে সহযোগিতা করতে পারেন। মাদক বিরোধী যে প্রথমত অনেকে আপনারা বলেছেন যে মাদক এই এলাকায় ব্যাপক প্রচার ঘটেছে এবং ছেলেপেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আসলে মাদক শুধু আপনার এই এলাকা না, সারা বাংলাদেশে এটা মাদক ছড়িয়ে পড়েছে এবং উঠতি বয়সী যে ছেলেরা আছে, বিশেষ করে 14 থেকে 25 বা 30 বছর, এরাই বেশি আক্রান্ত হচ্ছে, এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের সীমান্তবর্তী দুটো দেশ আছে, সীমান্তবর্তী দেশগুলো তারা খুব অল্প দামে আমাদের দেশে মাদক সাপ্লাই করে। আমি এর আগে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, আখাউড়া এবং নবীনগর থানা হিসেবে ছিলাম। তো আখাউড়াটা হচ্ছে ইয়াবার জন্য বিখ্যাত। পার্শ্ববর্তী যে ইয়াটা পেরিমিটারটা আমাদের দেশের এমন জায়গা আছে যেখানে কোনো টাকা তাদের বেড়াও নাই। সকালে ওপেন, একেবারে ওপেন, সকালবেলায় গরু নিয়ে আমাদের দেশের লোকজন যেতে যাচ্ছে, রাস্তায় সবাই আবার নিয়ে আসছে, ওই ঘাটের ভিতরে তারা গাঁজা বহন করে নিয়ে আসে, ইয়াবা বহন করে নিয়ে আসে। ওখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নাই বা বিজিবি দেওয়া নাই, ওখানে ঢুকতে বেরোতে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, খুব সহজেই বের হয়ে আসতেছে তারা। একইভাবে যে নবীনগর এলাকায় ওইখানেও নথিপত্র ব্যবহার করে, এই আখাউড়া থেকে বা বিজয়নগর ওদিক থেকে যে সীমান্তবর্তী কসবা, বিশেষ করে মাদ্রাসা রুট হিসেবে পরিচিত বাংলাদেশের গাজার কসবা এলাকাটা একবারে সীমান্ত পুরো উন্মুক্ত। ওইদিকে নদীপথে সারা বাংলাদেশে বিচরণ করে। এদিক দিয়ে আমাদের চট্টগ্রামের ভিতর থেকে কক্সবাজার, পাশে হচ্ছে মায়ানমার। মায়ানমারে তারা পেশা হিসেবে ধরে নিয়েছে এই মাদক বানানো। তারা ঘন্টা ব্যাপী তারা শ্রমিক নিয়োগ করে তাদেরকে বানানোর জন্য। ওইখানে কিছু প্রতিষ্ঠানকে তারা লাইসেন্স দিয়েছে তারা ওইভাবে বানানোর জন্য। তো ওইখানে তো সামরিক জনতা, তাদের সাথে আমাদের ইয়াটা অনেকটা দূরত্ব আছে, আমাদের যে বৈদেশিক নীতিটা। তারা ওই নাফ নদীর মাঝখান দিয়ে তারা রাতের অন্ধকারে পাচার করে খুব অল্প দামে আমাদের দেশে দেয়, যার কারণে এটা সারা বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে পড়েছে। যাই হোক, যেহেতু আমরা দরিদ্র দেশ, আমাদের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। এখানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আপনারা হয়তো বা বলছেন যে বাংলাদেশের সম্পত্তি 10 লাখ লোকের হাতে, বাকি 90% একবারে নিম্ন শ্রেণী, তাদের কাছে সম্পদ নেই বললেই চলে। তো এই সম্পদের অপ্রতুলতার কারণে এই 90% বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত। আর আরেকটা কথা হচ্ছে, আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থী যারা আছে তারা লেখাপড়া শেষ করার পরে বিকেলবেলা যে খেলাধুলাটা করতো, আগে আমরা একসাথে বসে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা অন্য কোনো গ্রামে যে দাঁড়িয়ে বান্ধা গোল্লা চোর, এই ধরনের অনেক ধরনের খেলা হতো। বর্তমান সময়ে আপনারা একটা যে যন্ত্র কিনে দেন, 6-এ পড়লে একটা ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছেন। অ্যান্ড্রয়েড সেটটা এখন চালানো খুব সহজ, আর অ্যাপস গুলো অত চলে আসে, চাপি ইনস্টল হয়ে যাচ্ছে। সেখানে তারা গেমস আসক্ত হওয়ার প্রথমে, পরবর্তীতে অনলাইন গেম জুয়াতে আসক্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে মাদক নির্মূলের ক্ষেত্রে প্রথমত আপনাদেরকে ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে। আপনাদের প্রত্যেক ঘরে, ঘর থেকে আপনার সদস্যরা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, তারা কি করছে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। আর এই এলাকার একটা জিনিস আমি দেখেছি যে বেশিরভাগ রোগী বিদেশ থাকে, যার কারণে যারা মহিলা আছেন তারাই কর্তার ভূমিকা পালন করে। এখন তার 4-5টা ছেলে থাকলে কেউ তাকে মানতে চায় না। আর একটা জিনিস হচ্ছে যে বিদেশ থাকার কারণে তিনি শখবশত ওয়াইফকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, ছেলে মেয়েদের প্রত্যেকে একটা করে অ্যান্ড্রয়েড সেট কিনে দেন। এই অ্যান্ড্রয়েড সেটটা যে কিনে দেন, সে কি কাজে ব্যবহার করতেছে সেটা না জেনে তাকে খুশি করার জন্য তাকে দিচ্ছেন। এই খুশিটাই আসলে দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন অনলাইনের মাধ্যমে সে বিভিন্ন রকমের জুয়া আসক্ত হয়ে যাচ্ছে, গেমসে আসক্ত হয়ে যাচ্ছে।
এই গেমস যখন একসাথে একাকের সাথে ভালো না লাগে তখন দলগত ভাবে খেলে। আপনারা প্রায় সময় দেখবেন যে 4-5 জন ছেলে পেলে একসাথে বসে আছে, তারা লুডো খেলতেছে। তারপর অনেকগুলো গেমস আছে যেগুলো 3-4 জন মিলে খেলা যায়, পাবজি, তারপর এই ধরনের কিছু গেমস আছে যারা 5-6 জন মিলে খেলা যায়। তখন তারা একসাথে বসে গেমস খেলার পাশাপাশি তারা সিগারেট খাচ্ছে, প্রথমত সিগারেট আসক্ত হচ্ছে, তারপরে গাঁজা। আর গাঁজাটা বহন করা বা শরীরের সাথে মিশে থাকে বন্ধ করে ক্যারি করা খুব কষ্টকর। তারা ট্যাবলেটের মতো ওই ইয়াবা আসক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো প্রথমত আচ্ছা, যাই হোক, প্রথমত আপনাদেরকে ঘর থেকেই করতে হবে যে ইয়াবাটা খুব ছোট একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটা যদি কারো মোজার ভিতরে থাকে তাকে ট্রান্সফার করা সম্ভব না। তার শরীরের ভিতরে থাকলে কোথায় আছে যদি ইনফরমেশন না আছে তাকে কোনোভাবে শনাক্ত করা সম্ভব না। এই ক্ষেত্রে আপনাদের ঘর থেকে এই আন্দোলনটা শুরু করতে হবে। আপনার ছেলেটা আচরণ কেমন করতেছে, সে লেখাপড়া ঠিক মতো করতেছে কিনা, খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, সবার সাথে ব্যবহার কেমন করতেছে, তার এই সিমটম গুলো দেখবেন যে মাদকাসক্ত সে সবসময় উপরে মেজাজে থাকবে। ঘরের জিনিসপত্র কোনো কিছুর প্রতি তার মায়া থাকবে না, খাওয়া দাওয়ার প্রতি তার কোনো ইচ্ছা বা কোনো কিছু থাকবে না। আপনি যদি যে খাবারটা সে সবচেয়ে বেশি পছন্দ করতো সেই খাবারটা সামনে আনলেও সে খাওয়ার অনীহা প্রকাশ করবে, যে তা খাবে, সামান্য একটু খাবে, আগের মতো আর সে মনোযোগ দিয়ে খাবে না। এই ধরনের কার্যক্রম তাকে পরিলক্ষিত হবে। যে তার উপর আচরণ দেখবেন আপনি, যে আপনি একটা কথা বলতেছেন সাথে সাথে সে রিয়াক্ট করতেছে। এই সিমটম গুলো দেখে অভিভাবক যারা আছে তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে ছেলেটা কি করতেছে, বাসার ভিতর তার আচরণটা কেমন। তারপর তাকে স্কুলে ভর্তি করতেছেন যে সে শিক্ষিত হয়ে আপনার মুখ উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। তো তাকে খেয়াল রাখতে হবে যে সে স্কুলে যাচ্ছে কিনা, শিক্ষকদের নাম্বার রাখবেন, ওনাদের সাথে প্রয়োজনে সপ্তাহে একবার কথা বলবেন যে স্যার আমার ছেলের কথা আপনাদের স্কুলে দিতে, সে ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, না গেলে তার কোথায় কিভাবে যাচ্ছে ছেলেকে প্রশ্ন করবেন, যার সাথে খারাপ প্রয়োজনে গাইডেন্স দিবেন, নিজে স্কুলে দিয়ে যাবেন এবং স্কুলে নিয়ে যাবেন। সন্তানের জন্য আপনাদের এত কষ্ট, এত পরিশ্রম, এই যে চাকরি বাকরি বা সবকিছু বাদ দিয়ে বিদেশে পড়ে আছে এই সন্তানের জন্যই। কারণ তারা কি করতেছে সেটা দেখবে। শেখ হাসিনা সরকার বিদায় হওয়ার পরে শেখ হাসিনা তো কিভাবে গেল এটা আপনারা দেখছেন না, হেলিকপ্টারে করে দাদার বাড়ি চলে ওটা আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। দাদা আমাদের দুলাভাই, আমরা আমার দুলাভাই হিসেবে সম্বোধন করি, আমার ভালো জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো থাকে। কিন্তু যাওয়ার পরে আমার সৌভাগ্য হলো এর 1.5 বছর মাথা পর্যন্ত করে নির্বাচন কাছে হয় নাই। এলাকার সমাজসেবক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে অনেক প্রতিষ্ঠান ইচ্ছা করে আমাকে সভাপতি বানায়। যেমন আমি উদাহরণ দিই, লক্ষ্মীবধূ উচ্চ বিদ্যালয়, আমি কোনোদিন জানি মানে দেখি না, চিনি না, তারা কেমনে জায়গায় মহাদিকে বলবো তুমি সভাপতি। ওই যে আপনার সায়েন্স উচ্চ বিদ্যালয় সেখানে সভাপতি হলাম। আপনাদের এই মুলাপাড়া মাদ্রাসা আমি সভাপতি, এই স্কুলে আমি সভাপতি। তো আমার দুঃখটা কি জানেন, আমি প্রত্যেক স্কুলে গিয়ে আমি অনার বোর্ডটা দেখি যে এই স্কুলের সভাপতি কে ছিল। যেখানে দেখি সেখানে দেখলাম যে আমার প্রিয় ভাই সাবেক উপজেলা 2 বারের চেয়ারম্যান, তিনি 10 বছর চেয়ারম্যান ছিলেন, 3.5 বছর মেয়র ছিলেন, ওনার নামটা বারবার লেখা। উনি গিয়ে ওই স্কুলের প্রত্যেকটা স্কুলে সভাপতি, এবং উনি যতগুলো স্কুল মাদ্রাসার সভাপতি ওই প্রতিষ্ঠানগুলোতে একটি ভবনও নির্মাণ হয় নাই। এই কথাটাই আপনাদেরকে জানাচ্ছিলাম আর কি। এটা কি ওনার যোগ্যতা না অযোগ্যতা, নাকি ইচ্ছা করে উনি করেন নাই? পক্ষান্তরে আমি দেখি যেমন হাঁপানি একটা মাদ্রাসা, রাস্তার বাইরে কোনো মানুষ নাই, ওখানে বহু তল ভবন, 4 তলা বিল্ডিং। আপনি যান মাধবপুর একটা মাদ্রাসা আছে, ছাত্রছাত্রী নেই, বিশাল এক ভবন, 5 তলা এক ভবন, এভাবে অসংখ্য ভবন আছে। কিন্তু যে প্রতিষ্ঠানগুলোতে মাননীয় মন্ত্রী রোরাস কামাল সাহেবের পরের স্থান, যারা শামসুদ্দিন কালু নামের উপরে মুরব্বী, ওনাকে কি করে বড় বুঝো, উনি যে সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি, একটা প্রতিষ্ঠানেরও একটি ভবন নির্মাণ হয় নাই। ওনার পার্সোনাল একটা বৈঠক, সেখানে আমি ওনার প্রশংসা করছি যে না, আইন শৃঙ্খলার বিষয়ে আমার কোনো আপত্তি নেই, উনি অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ যার কদিন ওনার নীতি এখানে আছে, এখান থেকে গেলে উনি আর জায়গায় অভিযান চান। আমরা চাকরি তো যাবে না, কিন্তু আমরা চাই একটা ভালো অফিসার যেন এখানে থাকে। সাংবাদিক ভাইরা আমরা কিছু মিলে খোঁজাখুঁজি করেন, আগে শিখে তারপরে খোঁজাখুঁজি করিয়েন, এটাকে কোনো ভালো মানুষের বিরুদ্ধে আন্দাজে আমাদেরকে লেখালেখি করিয়ে না। আপনাদের মানুষদেরকে সবাইকে, ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের কোনো সমস্যা থাকলে
সভাপতি হিসাবে আমাকে জানাবা। ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি থাকবো।